ওকে, আমি কমান্ডিং অফিসারের সাথে কথা বলে নেব। তোমার আর কোনো ইনফরমেশনের প্রয়োজন হলে মাহবুবকে কল করবে। আই এম নট অলওয়েজ উইদিন কমস রেঞ্জ, ক্লিয়ার? এরপর থেকে সময়ে অসময়ে কল দিয়ে ডিস্টার্ব করবে না। এখন ফোন রাখো। মেজবা ধমক দিতেই ফোনের ওপাশের ব্যক্তি কল কেটে দিল। মেজবা ঘরে এসেছে সবে। ঘরে প্রবেশ করতেই সর্বপ্রথম ফুলের বুকে চোখে পড়ল ওর। এই ঘরে হঠাৎ ফুলের বুকে আসবে কোথা থেকে? কে এনেছে এটা? ফোন পকেটে রেখে এগিয়ে গেল। বুকেটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে গিয়েই কার্ডটা খেয়াল করল। সামনে তুলে দেখতেই লেখাটা পড়ল, ফর মাই ডিয়ার ফ্রেন্ড। লেখাটা পড়ামাত্রই স্বয়ংক্রিয়ভাবে ভ্রু কুঁচকে গেল মেজবার। ও জোরে চেঁচিয়ে ডাকল, আকসা। মেজবার ডাকাডাকি শুনে দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে ঘরে আসলো আকসা। দরজার সামনে দাঁড়িয়ে দেখল মেজবার হাতে ফুলের বুকেটা। কপালের রগ ফুলে গেছে। আকসা চটজলদি গিয়ে মেজবার সামনে দাঁড়ালো। মেজবা ওকে দেখে প্রশ্ন করল, এটা কার? আমার। কে দিয়েছে? ফায়াজ পাঠিয়েছে আমার জন্য। আকসা স্বাভাবিকভাবেই জবাবগুলো দিল। ফায়াজ পাঠিয়েছে আমার জন্য। কথাটা শোনার সঙ্গে সঙ্গে মেজবা হাত থেকে ফুলের বুকেটা ছুঁড়ে মারল মেঝেতে। আকসা চমকে উঠল, কিছু বলার সুযোগ পেল না। তার আগেই মেজবা এগিয়ে গিয়ে মেঝের ওপর থেকে বুকে তুলে আরও কয়েকটা আছাড় মারল মেঝের সাথে। আঁচড়াতে আঁচড়াতে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলল। সতেজ মনোরম সুন্দর বুকেটে দেখতে আপাতত বিদঘুটে লাগছে। বিধ্বস্ত ফুলের ঘ্রাণে ঘর ম ম করছে। আকসা পেছন থেকে চেঁচিয়ে বলে উঠল, কি করছেন মেজবা? এত সুন্দর একটা ফুলের বুকে আপনি নষ্ট করে ফেললেন। এটা আপনি... আকসার মুখের কথা মুখেই রয়ে গেল। ও কথা শেষ করতে পারল না। তার আগেই পেছনে ঘুরে মেজবা ওকে এক ধাক্কায় দেয়ালের সাথে মিশিয়ে ফেলল। মেজবার সামান্য বড় হওয়া ঝাঁকড়া চুলগুলো এলোমেলো হয়ে গেছে। সেগুলো পেছনে ঠেলে নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল ও। আকসা বড় বড় চোখ করে মেজবার মুখের দিকে তাকিয়ে আছে। এখনও ও মেজবার এই ভয়াবহ রাগকে বিশ্বাস করতে পারছে না। দেয়ালে দুই হাত ঠেসে অসহায়ের ন্যায় দাঁড়িয়ে আছে ওর। মাথা কাজ করছে না, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা ঠেকছে। পায়ের নিচে যেন জমিন নেই, শূন্যে ভাসছে। মেজবার রাগ শান্ত হয়েই যেত। এরই মধ্যে আগুনে ঘি ঢালতে আকসা বলে উঠল, ফুলের বুকেই তো দিয়েছে। সামান্য ফুলের বুকের জন্য এমন করছেন কেন আপনি? মেজবা তড়িৎ গতিতে এগিয়ে গিয়ে আকসার হাতের বাহু চেপে ধরল। রাগান্বিত চাহনিতে ওর দিকে তাকিয়ে বলল, ইউ থিঙ্ক এভরিওয়ান ইজ ননসেন্স লাইক ইয়োর সেলফ? মেজবার চিৎকারে আকসা ভয়ে কেঁপে উঠতেই মেজবা ওকে ছেড়ে দিল। বিছানার ওপর থেকে আকসার ফোন উঠিয়ে এনে ওর সামনে ধরে বলল, ওই ছেলেকে ব্লক করবে এক্ষুনি। আকসা হঠাৎই জেদ ধরে দৃঢ় গলায় জবাব দিল, করব না। মেজবার ঠোঁট চেপে নিজেকে শান্ত রাখার যথাযথ প্রচেষ্টা করছে। শার্টের বোতাম ওপরের কতগুলো খুলে কলার টেনে ঠিক করে নিল। কোমরে হাত গুজে চোখ বুজে নিজেকে শান্ত করার চেষ্টা চালালো। আকসা একই রকম দৃঢ়তার সহিত জবাব দিল, না, করব না। ওয়াই? এক্সপ্লেইন মি। যেই সামান্য কারণে আপনি আমার সাথে এমন রুড বিহেভ করেছেন, সেই কারণ আমি সরাবো না। আমিও দেখতে চাই আপনার রুড বিহেভ কতটা সীমা ছাড়াতে পারে। আকসার কথা শুনে মেজবা এবার উপহাস্য করে হাসল যেন। তারপর মাথা নাড়িয়ে শান্ত গলায় বলল, ওকে, আজ থেকে তুমি আমার সাথে ঘুমাতে পারবে না, আমাকে টাচ করতে পারবে না, আমার সাথে কথা বলারও সাহস করবে না, আমার থেকে দূরে দূরে থাকবে। বাসায় থাকাকালীন এই কদিন যেন তোমার মুখ আমাকে দেখতে না হয়। রিমেম্বার দ্যাট। মেজবা রেগেমেগে ঘর থেকে বেরিয়ে যেতেই আকসা মুখ ঢেকে কাঁদতে লাগলো। একটা সামান্য বিষয়ের জন্য মেজবা এমন করবে সেটাও কল্পনাও করতে পারেনি। তবে মেজবার সামনে রাগবশত জেদ ধরে ফায়াজকে ব্লক না করার কথা বললেও আকসা পরমুহূর্তে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল ফায়াজের সাথে আর যোগাযোগ রাখবে না। অবশ্য না রাখাই ভালো। বিনা কারণে ছেলেটার ইমেজ নষ্ট হবে এবং ওর সংসারে অশান্তি হবে, এটা ওর ঠান্ডা মস্তিষ্কে কোনোভাবেই চায় না। ফায়াজ ছেলেটা যথেষ্ট ভালো, ভদ্র এবং মেধাবী। শিষ্টাচার জানেও। কার সাথে কিভাবে কথা বলতে হয়, কেমন আচরণ করতে হয়, সেটা ওর কাছ থেকে শেখা যায়। তবে এখন বর্তমান সময়ে ওর সাথে বন্ধু হিসেবেও যোগাযোগ না রাখাটাই আকসার জন্য ভালো। এই ভেবে ও সিদ্ধান্ত নিল যে ফায়াজকে ভালোভাবে বুঝিয়ে বলে যোগাযোগ বন্ধ করবে। ছেলেটা যথেষ্ট বুঝদার, নিশ্চয়ই বুঝবে। আকসা সেই সিদ্ধান্ত মোতাবেক ফোনটা উঠিয়ে ফায়াজের ইনবক্সে যেতেই নিজেই আশ্চর্য হয়ে গেল। ফায়াজ ওকে একটা লম্বা টেক্সট দিয়ে রেখেছে। টেক্সটটা এমন, আকসা, তুই আমার খুব ভালো বন্ধু। কলেজ জীবনে আমাদের বন্ধুত্বটা বেশ ভালো ছিল, যদিও এখন সময়ের ব্যবধানে সেটা আর নেই, তবে এক সময় তো ছিল। সেই সময়ে আমরা সবাই একে অপরকে সব কথা শেয়ার করতাম। আমার লাইফের প্রায় বেশিরভাগ কথাই আমি তোদেরকে শেয়ার করেছি, কিন্তু এমন অনেক কথা রয়েছে যা কখনো শেয়ার করা হয়ে ওঠেনি, আর হবেও না। আসলে কি জানিস, কিছু কিছু সময় ভালোবাসার দাবি ছেড়ে দিতে হয়। কিছু ভালোবাসা একতরফা হয়, আর আমার মনে হয় এই একতরফা ভালোবাসাগুলো যখন একপার্শ্বিক হয়ে দাঁড়ায়, বলার পরিবর্তে
পরিবেশ বা পরিস্থিতির অবকাশ রাখে না, তখন ভালোবাসা জাহির না করাই ভালো। কিছু সম্পর্ক অন্য নামেই সুন্দর। তোকে আমার তরফ থেকে বিয়ের শুভেচ্ছা জানানোটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা আমি করেছি। বন্ধু হিসাবে দায়িত্ব সম্পূর্ণ করা যাকে বলে। আমি সবসময় চাইবো তোর ম্যারিড লাইফ ভীষণ সুন্দর হোক, কখনো কোনো ঝামেলা না হোক। আমি তোর সাথে এরপর যোগাযোগ রাখা তোর জন্য হার্মফুল মনে করি, এবং একজন এডুকেটেড পার্সন হিসেবে এটা আমি কখনোই চাইব না। তোর বিয়ের শুভেচ্ছা জানানো, এই অবধি আমাদের যোগাযোগ শেষ। এরপর আর কখনো আমি তোর সাথে যোগাযোগ করব না। আমার আর তোর বন্ধুত্বের সম্পর্কটা ভীষণ সুন্দর ছিল, এবং যোগাযোগ না হলেও থাকবে ইনশাল্লাহ। সবসময় ভালো থাকিস লিটল ফ্লাওয়ার। এই মেসেজের আর রিপ্লাই করার দরকার নেই, ব্লক করে দিস। আকসা এক মুহূর্ত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ফায়াজের মেসেজের সম্পূর্ণ অর্থ বুঝতে পারেনিও, তবে এটুকু বুঝল যেই চুপচাপ বরাবরই শান্ত স্বভাবের ফায়াজকেও চেনে, সেই ফায়াজ নয়। এই ফায়াজের মনে অনেক কথা চাপা পড়ে রয়েছে, যা বন্ধু হিসেবে তাদেরকেও কোনোদিন বলেনি। কি কথা কে জানে, আর বোধহয় জানাও হয়ে উঠবে না কোনোদিন। আকসা একটা দীর্ঘশ্বাস ফেলে ওর নাম্বারটা ব্লক লিস্টে ফেলে রাখল। মিহির, বিয়ের কথাবার্তা চলছে। তৌহিদের সাথেই ওর বিয়ে দেওয়া হবে। তৌহিদের কথাটা মিহিরের অনুরোধে মেজবাই জানিয়েছে মিহির আম্মুকে। শুধুমাত্র মেজবার কথাতেই তৌহিদের পরিবারের সাথে কথা বলতে রাজি হয়েছে ঋতু বেগম। আজ তাদের বাসায় তৌহিদের পরিবারের সকলের আসার কথা। সেই উপলক্ষেই তিনি তার বাপের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করেছেন। আকসা সকাল 10টার দিকে গোসল সেরে এসে তৈরি হচ্ছিল। গতকাল রাতে ঘুমটা ভালো হয়নি ওর। সেটার ছাপ স্পষ্টত চেহারার ওপরে পড়েছে। চোখ হালকা লাল হয়ে আছে, চোখের নিচে সামান্য কালি পড়েছে, আর মুখ বেশ ফ্যাকাশে দেখাচ্ছে। এ নিয়ে অবশ্য আকসার কোনো ভ্রুক্ষেপ নেই। নিজেকে ঠিকমতো আয়নায় দেখছেও নাও। কোনো কিছু নিয়ে উৎফুল্লতা বা মনোযোগ নেই যেন। এই যে আজ মিহিরের বাসায় তৌহিদের পরিবারের আসা, এই উপলক্ষে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা ছিল আকসার, যেহেতু ও ওদেরকে মিলিয়ে দিতে অনেক কষ্ট করেছে। কিন্তু আপাতত এই বিষয়েও আনন্দ প্রকাশ করতে পারছে না আকসা। মাত্র একটা রাত মেজবা ওর থেকে দূরে ছিল, ওকে সম্পূর্ণ এড়িয়ে গেছে, এমনকি ওর মুখটা পর্যন্ত দেখেনি। এই এক রাতের ব্যবধানেই একেবারে মুষড়ে পড়েছে আকসা। এমন বেহাল দশা ওর। মেজবা তো আর সপ্তাহখানেক আছে এখানে, না জানি এই একটা সপ্তাহ কিভাবে কেটে যায়। আকসা অন্যমনস্ক হয়ে দীর্ঘশ্বাস ফেলে। আয়নার সামনে দীর্ঘ হিসাববিহীন সময় দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে, যতক্ষণ না বাইরে থেকে ওর শাশুড়ির ডাক আসে। 11টার মধ্যে বের হতে হবে। এখান থেকে রওনা হলে 11:30 নাগাদ মিহিরের বাসায় পৌঁছে যাবে ওরা। আকসা তাড়াহুড়ো করে শাড়ির কুচি ঠিক করে নিল। আজ একটা সাদামাটা শাড়ি পরেছে ও। শাড়িতে যেন ওর মনের মতোই কোনো রং নেই। কোনো প্রসাধনী ব্যবহার করেনি আকসা। হাতে চুড়ি বা বালাও পরেনি, আর না তো কানে দুল। আজ এভাবেই বের হলো ও। ততক্ষণে সবাই তৈরি হয়ে বের হয়ে এসেছে। মেজবার দেখা তো সকাল থেকেই পায়নি ও। কোথায় গিয়েছিল তাও জানে না। বের হতেই দেখল মেজবা গাড়ির ভেতর ড্রাইভিং সিটে বসা। আকসা ওই গাড়িতেই বসত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওকে ওর শাশুড়ি নিজের সাথে অন্য গাড়িতে নিয়ে গেলেন। মেজবার সাক্ষাৎ আর পাওয়া হলো না ওর। মিহিকে আজ একটা ডাস্ট পিঙ্ক রঙের শাড়ি পরানো হয়েছে। আকসা এসে ওকে শাড়ি পরিয়ে দিয়েছে। এই কাজে বেশ পারদর্শীও। শাড়ি পরানো শেষ করে সাজিয়েও দিয়েছে। খুবই সামান্য সাজ, তাতেই দেখতে বেশ সুন্দর লাগছে মিহিকে। মিহি ঘর ভর্তি মানুষের মধ্যে আকসাকে চাপা স্বরে উচ্ছ্বসিত গলায় বলল, অবশেষে আমার ভালোবাসার পূর্ণতা পেতে চলেছে ভাবি। আকসা মুচকি হেসে মিহির মাথায় হাত বুলিয়ে দিল। ও মিহিকে তৈরি করিয়ে বাইরে এসে দেখল মিহির ফুফাতো বোন জিনিয়া ড্রয়িং রুম আর ডাইনিং রুমের মাঝের দরজার সামনে স্টেপ ল্যাডারের উপরে দাঁড়িয়ে কি যেন করছে। আকসা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে জিনিয়া, কি করছো? এই যে দেখুন না ভাবি, এখানে এই প্লাস্টিকের ফুলগুলো সুন্দর করে সেট করা ছিল। বাচ্চারা খেলার চক্করে পর্দা ধরে টানাটানে করেছে, আর এগুলো একদম এলোমেলো হয়ে গেছে। কি একটা অবস্থা ভাবুন। জিনিয়ার অধৈর্যতা দেখে আকসা এবার আগ বাড়িয়ে বলল, তুমি নিচে নেমে এসো, আমি দেখছি। আকসার এক কথাই জিনিয়া ল্যাডার থেকে নিচে নেমে আসলো। ও নামতেই আকসা এবার ধীরে সুস্থে ল্যাডারে অপরে উঠল। এরপর প্লাস্টিকের ফুলগুলো সুন্দর ও পরিপাটি করে সেট করতে ব্যস্ত হলো। কাজ করার মাঝেই হঠাৎ আকসা খেয়াল করল মেজবা বারান্দার ওপাশ থেকে ফোনে কথা বলতে বলতে ড্রয়িং রুমে প্রবেশ করছে। মেজবাকে দেখে আকসার এতক্ষণের মনোযোগে ব্যাঘাত ঘটল। ও আর হাত নাড়াতে পারল না, এক দৃষ্টিতে মেজবার দিকে তাকিয়ে রইল। মেজবা ড্রয়িং রুমে প্রবেশ করতেই শুরুতে আকসার দেখা পেল।
আকশা শাড়ি পরিহিত অবস্থায় ল্যাডারের ওপরে উঠে গেছে দেখে মেজবার ভ্রু স্বয়ংক্রিয়ভাবে কুঁচকে গেল। ওর অমন প্রতিক্রিয়া দেখে আকশা আরও বেশি ঘাবড়ালো। এবার আচানক টাল সামলাতে না পেরে ল্যাডার হতে পা পিছলে গেল ও। মেজবা নিচেই কাছাকাছি দাঁড়িয়েছিল। আকশার পা পিছলে যেতেই ও সোজা মেজবার ঘাড়ের ওপরে পড়ল। আকস্মিক ঘটনায় টাল সামলাতে না পেরে মেজবা ওকে নিয়ে মেঝের ওপরে ধপ করে পড়ে গেল। আকশা খিঁচে চোখ বুজে ফেলল। এক মুহূর্ত মনে হলো এই বুঝি মাথাটা ফ্লোরের সাথে বাড়ি খেয়ে ফেটে যাবে, কিন্তু ওর আন্দাজ ভুল হলো। নিচে পড়ে যাবার মিনিট খানেক পরেও যখন ও মাথায় কোনো ব্যথা অনুভব করতে পারল না, তখন ধীরে ধীরে খিঁচে রাখার টিপটিপে চোখ মেলে তাকালো, দেখল মেজবা ওকে শক্ত করে ধরে রেখেছে, আর ওর ডান হাতটা আকশার মাথার নিচে দিয়ে রাখা, এমনভাবে দেওয়া যাতে আকশার মাথা মেঝে স্পর্শ না করে। আকশা ড্যাবড্যাবে চোখে দেখতে লাগলো মেজবাকে। তবে মেজবার মুখের ভাব প্রতিক্রিয়া কিছু বোঝা গেল না। শুধু ছোট্ট করে গম্ভীর স্বরে প্রশ্ন করল, আর ইউ ওকে? জি। জবাবটা দিয়ে আকশা আকুল চোখে মেজবার মুখমণ্ডল অবলোকন করতে ব্যস্ত হল। এই ভদ্রলোকের মুখটা সেই গতকাল বিকালের ঘটনার পর থেকে ভালোভাবে দেখতে পায়নি ও। এখন এত কাছ থেকে দেখে তৃপ্তি মেটাতে চাইল, কিন্তু সেটা আর সম্ভব হলো না। ইতিমধ্যেই মেজবা ওকে টেনে সরিয়ে দিয়ে চলে গেল। এদিকে আকশার হৃদয়ের ব্যথা বাড়ল বই কমল না। মেজবার এভাবে এড়িয়ে যাওয়া ওকে ভেতর ভেতর শেষ করে দিচ্ছে। কি করবে ঠিক দিশা পাচ্ছে না, কোনো কুল কিনারাও পাচ্ছে না ও। অজ্ঞাত হাঁটরে চলেছে যেন। মিহিকে পাত্রপক্ষ দেখতে এসেছে। তৌহিদের পরিবারের সবার ওকে আগে থেকেই পছন্দ, তাই আর ঝঞ্ঝাট হলো না। মিহির পরিবারের মানুষেরাও ওদেরকে বেশ পছন্দ করল। ছেলের ব্যাপারে খোঁজখবর আগেই নিয়েছে তারা। এখন শুধু ছেলের বাসায় যাওয়া বাকি, তারপরেই আলোচনা করে ফাইনাল ডেট ঠিক হবে। মেজবা তৌহিদের মামার সাথে কথা বলছিল। এরই মধ্যে তিনি বললেন, আপনারা তাহলে আগামীকাল আমাদের বাসায় চলে আসেন, আমাদের এদিকটা দেখে যাবেন। আর মেজবা সাহেব, আপনি কিন্তু অবশ্যই আসবেন আপনার ওয়াইফকে সাথে নিয়ে। আকশা দরজার পাশে দাঁড়িয়েছিল। মেজবা কথাটা শুনে ওকে ধারালো চাহনিতে এক পলক দেখে মৃদু হেসে জবাব দিল, আচ্ছা। ঠিক হলো, আগামীকাল এই পরিবারের কয়েকজন তৌহিদের বাসায় যাবে।